আচ্ছা, আজকে তোমাদের যে ক্লাস হবে সেটা হচ্ছে রেলপথ, তারপর হবে শিল্পান্বয়ন। এবার রেলপথের বিষয়ে তোমরা আগে বলো যে ব্রিটিশ ভারতবর্ষে যে রেলপথের সূচনা হয়েছিল, সেই রেলপথের সূচনার কারণ কি? হঠাৎ রেলপথ নিয়ে ওদের এত চিন্তা ভাবনা হলো, বলতে পারবে কেউ? রেলপথ তৈরির প্রয়োজন দেখা দিল এই কারণে যে যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত না হয়, তাহলে যে ব্রিটিশ সাম্রাজ্য ভারতবর্ষে তৈরি করেছে সেই সাম্রাজ্যটা রক্ষণাবেক্ষণ করা বা টিকিয়ে রাখা মুশকিল। দ্বিতীয়ত হচ্ছে ঊনবিংশ শতকের এই প্রথম দিকে ভারতবর্ষের ছোটোখাটো ব্রিটিশ বা ইউরোপিয়ান শিল্পপতিদের উদ্যোগে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তৈরি হবার শুরু করে। এই শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য সস্তায় এই যে কাঁচামাল বা অন্যান্য পণ্য এইগুলো সরবরাহ করার দরকার ছিল। তৈরি হতে থাকলো ভারতবর্ষে বিভিন্ন পথ। এই পথ তৈরি করবার জন্য তৎকালীন সময় ইংল্যান্ডে টেলফোর্ড এবং ম্যাকডাম পাথরকুচি দিয়ে রাস্তা, এই যে আজকে যে পিচের রাস্তা দেখছো, এই ধরনের রাস্তা তৈরি করবার কৌশল তৈরি করে। ফলে প্রচুর পরিমাণে গ্রানাইট পাথর, সেই গ্রানাইট পাথরের দরকার পড়ছিল। সেই গ্রানাইট পাথরগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য দরকার ছিল উন্নত পরিবহন ব্যবস্থা। এই সমস্ত ব্যবস্থাকে মাথায় করে প্লাস যাত্রীদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, সেনাবাহিনীকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন পড়লো উন্নত যোগাযোগ ব্যবস্থা। এই উন্নত যোগাযোগ ব্যবস্থা পৃথিবীতেই রেলের হাত ধরে তৈরি হয়েছে। তাহলে ভারতবর্ষের ক্ষেত্রেও তার অন্যতা হয়নি। ভারতবর্ষ রেলকে কেন্দ্র করে এই ধরনের প্রথম যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনে প্রচেষ্টা হয়। আমরা দেখব যে 1863 খ্রিস্টাব্দে জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন। স্টিম ইঞ্জিন মানে বাষ্প চালিত, অর্থাৎ বাষ্পকে তৈরি করে সেই বাষ্প পিস্টনের উপর আঘাত করে কোনো যন্ত্রকে পরিচালনা করবার যে কৌশল, সেই কৌশল আয়ত্ত করেন। অর্থাৎ তার আগে কিভাবে তৈরি হতো, কোনো কারখানা হোক বা কোনো যন্ত্রাংশ হোক, সেগুলো প্রাকৃতিক শক্তিতে চলতো, অর্থাৎ বায়ু চালিত বা মানুষের হস্তচালিত এই ধরনের শক্তিতে চলতো। কিন্তু পরবর্তীকালে এই বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করবার ফলে শিল্পক্ষেত্রে নয়, শিল্পক্ষেত্র, যোগাযোগ ব্যবস্থা সবকিছুরই এক বৈপ্লবিক পরিবর্তন আসে। এই নীতির উপর ভিত্তি করে 1769 জর্জ স্টিফেনসন প্রথম বাষ্পচালিত রেল ইঞ্জিন তৈরি করে। বাষ্পচালিত ইঞ্জিন আর বাষ্পচালিত সেটাকে আরো উন্নত করে বাষ্পচালিত রেল ইঞ্জিন তৈরি করে। কে করে? জর্জ স্টিফেনসন বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করে। খানিকটা এই ধরনের প্রাচীন। স্যার বাষ্পচালিত বলতে এটা কি স্যার? স্টিম মানে কয়লা দিয়ে চলে। হ্যাঁ, স্টিম রেল ইঞ্জিন আবিষ্কার করে 1825 খ্রিস্টাব্দে। 1825 খ্রিস্টাব্দে বিশ্বের ইতিহাসে প্রথম রেলওয়ে ব্যবস্থার সূচনা হয়। ইংল্যান্ডের স্টকটন থেকে 26 কিলোমিটার দূরবর্তী ডার্লিংটন শহর পর্যন্ত যাত্রা শুরু করে রেল 1825 খ্রিস্টাব্দে। তাহলে দেখবো যে ভারতবর্ষে যে রেল ব্যবস্থা সূচনা হয়েছে সেটা খুব বেশি দেরি হয়নি। ইংল্যান্ডের এই প্রথম রেল ব্যবস্থা সূচনার পরেই আমরা দেখব যে ভারতবর্ষে প্রথম রেল চলাচল শুরু হয়। ভারতবর্ষে প্রথম ট্রেনের নাম হচ্ছে রেড হিল রেলওয়ে, যা 1837 সালে চালু করা হয়েছিল, 1837। এইবার তোমাদের মাথায় আসতে পারে কি স্যার, আমরা তো এতদিন বইতে পড়েছি, অন্য জায়গায় পড়েছি যে ডালহৌসির আমলে প্রথম রেলপথ নির্মাণ শুরু হয়, 1853 সালে বোম্বে থেকে থানের মধ্যে প্রথম যাত্রা শুরু করে। তাহলে স্যার রেলপথ তো প্রথম ওই সময় শুরু হয়। বুঝতে হবে যে রেলপথের কথা বলা হচ্ছে ওইটা যাত্রীবাহী রেলপথ। কিন্তু ভারতবর্ষে প্রথম ট্রেনের নাম রেড হিল রেলওয়ে 1837 সালে যাত্রা শুরু করেছিল। এটা গ্রানাইট ট্রান্সপোর্টের জন্য, যেটা বললাম ওই যে পাথর ট্রান্সপোর্ট করবার জন্য। এই ট্রেনটির যাত্রাপথ ছিল রেড হিল থেকে চিন্তার দ্বীপরেপট সেতু পর্যন্ত। এই ট্রেনটি নির্মাণ করেছিল ব্রিটিশ ইঞ্জিনিয়ার স্যার আর্থার কটন। এই হলো ভারতবর্ষের প্রথম রেলপথ ইতিহাস। কিন্তু আমরা পরীক্ষার ক্ষেত্রে দেখবো যে পরীক্ষায় সাধারণত 1853 সালের রেলপথটার কথাই উল্লেখ থাকে, এই ধরনের সাল থাকে না। সেই জন্য যখন আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্নকর্তা কি চাইছেন এটা বোঝাটাও জরুরি। বুঝতে পেরেছো?
ঠিক যেমনটা করে দিল, পরীক্ষায় বলে দিল জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি? কি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম? অ্যানি বেসান্ট। কিন্তু অপশনে অ্যানি বেসান্ট নেই, অন্যরা আছে আর সরোজিনী নাইডু আছে। তখন তুমি কি করবে? সরোজিনী নাইডু। হ্যাঁ, ব্যাস এইরকম টাইপের পরিস্থিতি। ভারতবর্ষে প্যাসেঞ্জার ট্রেন তৈরি, ভারতবর্ষে যে এতক্ষণ যেটা বলছিলাম, ভারতবর্ষে যে প্যাসেঞ্জার ট্রেন তৈরির কাজ, এইটা শুরু হয় লর্ড ডালহৌসির আমলে। ভারতবর্ষে প্যাসেঞ্জার ট্রেন তৈরির কাজ শুরু হয় কার সময়? লর্ড ডালহৌসির শাসনকালে। লর্ড ডালহৌসিকে ভারতের রেলপথ নির্মাণের জনক বলা হয়। ভারতের রেলপথ, ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে। লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলপথ নির্মাণের জনক বলা হয়। ভারতীয় রেলের প্যাসেঞ্জার ট্রেন তার যাত্রা শুরু করে কত সালে? 1853 সালে। কতই এপ্রিল? 16 এপ্রিল, 16 এপ্রিল 1953, 16 এপ্রিল। কোথা থেকে কোথায়? বোম্বাই থেকে থানের মধ্যে। তাহলে তোমরা একটা জিনিস বলো তো, ভারতবর্ষের সবথেকে পুরনো রেলওয়ে স্টেশনের নাম কি হবে? বোঝা গেল? এইভাবে প্রশ্নকে আইডেন্টিফাই করে নিতে হবে যে ভারতবর্ষের প্রথম প্যাসেঞ্জার ট্রেন চালু হয় কার সময়? লর্ড ডালহৌসির সময়। তাকে ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে বলা হয় ডালহৌসিকে। আর প্যাসেঞ্জার ট্রেন তার যাত্রা শুরু করে কত সালে? 1853 সালে। সবাই কথা বলুন। 1853 সালে। 16 এপ্রিল বোম্বের থানে। 16 এপ্রিল। কোথা থেকে কোথায়? বোম্বের থানে। থানে। 16 এপ্রিল 1853 সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত সর্বপ্রথম যে প্যাসেঞ্জার ট্রেন চালু হয়, সেই ট্রেনটিতে 3টি ইঞ্জিন ব্যবহার করা হয়। নাম কি কি? সাহেব, সিন্ধু এবং সুলতান। সাহেব, সিন্ধু এবং সুলতান, এই 3টে ইঞ্জিনকে ব্যবহার করে এটাকে টেনে নিয়ে যাওয়া হয়। বোম্বাই থেকে থানের মধ্যে এই রেলপথটা তৈরি করেছিল কে? বোম্বাই থেকে থানের মধ্যে এই রেলপথটা তৈরি করেছিল গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে। 1853 সাল, অর্থাৎ 1853 সাল মানে সিপাহী বিদ্রোহের আগে। সিপাহী বিদ্রোহের ফলস্বরূপ 1857 পরে 1858 সালে কাদের শাসন শুরু হলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির জায়গায় ব্রিটিশ ক্রাউনের শাসন শুরু হলো, অর্থাৎ ইংল্যান্ডের রাজা বা রানীর শাসন শুরু হলো, ভাইসরয় পদ তৈরি হলো। তাহলে সিপাহী বিদ্রোহের আগে যখন, তাহলে 1853 সালে কাদের ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেই রেলপথ তৈরি করতে পারত, কিন্তু সেই রেলপথ তৈরি করবার সাহস সেদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখায়নি। তারা বলেছিল, বিভিন্ন কোম্পানিকে বলেছিল যে তোমরা আসো, ভারতবর্ষের রেলপথ তৈরি করো, তার জন্য তোমাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করব। সেই মতো বিভিন্ন কোম্পানি ভারতবর্ষে আসে এবং রেলপথ তৈরি করবার কাজ শুরু করে। তো প্রথম যে কোম্পানিটা আছে, এই যে লোগোটা দেখছো, এটা কি? গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে। গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে, যার শর্ট ফর্ম হচ্ছে GIPR। গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে বোম্বে থেকে থানের মধ্যে যে রেলপথটা তৈরি হয়, এই রেলপথটা তৈরি করে। গুড। গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়েকে রেলপথ তৈরির জন্য কি কি ফ্যাসিলিটি দেওয়া হতো? নাম্বার 1, বিনামূল্যে জমি দেওয়া হতো। অর্থাৎ যে রেলপথ তৈরি করা হবে, সেই জমিটা তোমাকে ক্রয় করার দরকার নেই, ব্রিটিশ সরকার বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটাকে অধিগ্রহণ করে দেবে। নাম্বার 2, 5% লভ্যাংশ সম্বন্ধে গ্যারান্টি দিত। 5% লভ্যাংশ মানে কি? ইয়ারলি তুমি যে টাকা ইনভেস্ট করবে, সেই টাকার উপরে 5% লাভ যদি না হয়, সেই টাকার উপরে যদি লাভ না হয়, তাহলে 5% লাভ আমরা তোমাদেরকে এমনিতেই দেব। তাহলে যদি ধরো তুমি 100 টাকা ব্যয় করো আর তোমার যদি 90 টাকা আয় হয়, তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত টাকা দেবে? 15 টাকা দেবে। তো দেন 5% লাভ নিশ্চিত হয়ে গেল। আচ্ছা, গ্যারান্টি দিত ভারত সরকার বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরের বছর, অর্থাৎ 1854 সাল থেকে রেলপথ তৈরির কাজ শুরু করলো কে? ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি। ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি পরের বছর থেকে কাজ শুরু করলো কেন? কারণ গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে যে টাকা ইনভেস্ট করছে, তার থেকে বেশি টাকা সে ফিগারে দেখাচ্ছে, এবং তারপরে তার আবার 5% লাভ দিতে গিয়ে দেখলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে এরা যদি 90 টাকা ব্যয় করে, কথা সাপোজ এক্সাম্পল 90 টাকা ব্যয় করে, তাহলে দেখাচ্ছে কত? 100 টাকা। আবার তারপরে আমাকে আরো 5% দিতে হচ্ছে, অর্থাৎ আমাকে 5% দিতে গেলে আমাকে 15 টাকা আরো দিতে হলো, তাই তো? তো 90 টাকায় আমার কিন্তু যদি 5% হয়, তাহলে 90 টাকায় তো 5 টাকা হওয়ার কথাই ছিল না, আরো কম হতো। সেখানে আমাকে দিতে হচ্ছে 15 টাকা। অর্থাৎ এইভাবে কোম্পানির টাকা উল্টে ব্রিটিশ কোম্পানি, মানে ব্যাপারটা হচ্ছে এরাও ব্রিটিশ, এরাও ব্রিটিশ, এ তো ভারতীয় না যে সৎ অনেস্ট
তৎকালীন যারা ভারতীয় সমাজ ব্যবস্থা ছিল তারা তো সততার পরিপূর্ণ ছিল। তো ব্রিটিশের সঙ্গে ব্রিটিশের টক্কর, সেই জন্য ও ভুল তথ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে অধিক মুনাফা করে নিচ্ছে। ফলে বাধ্য হয়ে পরের বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেই রেলওয়ে তৈরি করবার সিদ্ধান্ত গ্রহণ করলো। এবং পরের বছর আমরা জানবো 1854 সালে হাওড়া থেকে পান্ডুয়ার মধ্যে রেলপথ যাত্রা শুরু করে। এবং হাওড়া এবং পান্ডুয়ার মধ্যে এই রেলপথটা তৈরি করেছিল কারা? ইস্ট ইন্ডিয়া রেলওয়ে, ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে। স্যার উইলিয়াম অ্যাকওয়ার্থ, স্যার উইলিয়াম অ্যাকওয়ার্থ, স্যার উইলিয়াম অ্যাকওয়ার্থ ইনি রেলের ইতিহাসে একজন বিখ্যাত, যেমন রেলের ইতিহাসে বিখ্যাত ডালহৌসি, তেমনি রেলের ইতিহাসে আরেকজন বিখ্যাত ব্যক্তিত্ব হচ্ছে স্যার উইলিয়াম অ্যাকওয়ার্থ। স্যার উইলিয়াম অ্যাকওয়ার্থের নেতৃত্বে 1919 খ্রিস্টাব্দে গঠিত হলো অ্যাকওয়ার্থ কমিটি। আচ্ছা 1919টা দেখে তোমাদের কিছু মনে পড়ছে? রাওলাট আইন, 1919 সালে রাওলাট আইন, 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, 1919 সালে কবে? 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 1919 সালে গান্ধীজিকে জাতীয় নেতা হিসেবে বরণ করে নেওয়া হচ্ছে। 1919 মন্টেগু চেমসফোর্ড আইন তৈরি হচ্ছে। এতগুলো জিনিসকে আমার 1919 বললে সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে। 1919 মানে হচ্ছে কি বললাম? রাওলাট অ্যাক্ট, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, গান্ধীজিকে জাতীয় নেতা হিসেবে বরণ করা হচ্ছে, আর মন্টেগু চেমসফোর্ড। সেই 1919 সালে উইলিয়াম অ্যাকওয়ার্থের নেতৃত্বে ওই একই বছর অর্থাৎ ওই 1919 সালে 1919 উইলিয়াম অ্যাকওয়ার্থের নেতৃত্বে গঠিত হচ্ছে কি অ্যাকওয়ার্থ কমিটি। তাহলে ভারতবর্ষে প্রথম রেলওয়ে ব্যবস্থা উন্নতি বিধান করবার জন্য যে কমিটি প্রথম তৈরি হলো তার নাম কি? অ্যাকওয়ার্থ কমিটি। অ্যাকওয়ার্থ কমিটি। কার নেতৃত্বে অ্যাকওয়ার্থ কমিটি তৈরি হলো? উইলিয়াম অ্যাকওয়ার্থের নেতৃত্বে। অ্যাকওয়ার্থ কমিটির সুপারিশগুলো কি কি এবার আমরা দেখে নিই। অ্যাকওয়ার্থ কমিটির সুপারিশগুলো কি কি? অ্যাকওয়ার্থ কমিটি, এই কমিটি সরকারি পরিচালনায় রেল পরিবহনকে সমর্থন করে, সরকারি পরিচালনায় রেল পরিবহনকে সমর্থন করে। অর্থাৎ বলে যে না, কোম্পানির আন্ডারে আর দেওয়ার দরকার নেই, এখন থেকে সরকারি অর্থেই রেল পরিবহন হোক। নাম্বার 2 বলছে সাধারণ বাজেট থেকে রেল বাজেটকে আলাদা করবার পরামর্শ দেয়। যদি সাধারণ বাজেট অর্থাৎ জেনারেল যে বাজেট তৈরি হয়, সেই জেনারেল বাজেট থেকে রেল বাজেট যদি আলাদা হয় তাহলে রেলের উপর আরো ভালো করে ফোকাস করা যাবে এবং রেলের থেকে কত আয় হলো কত ব্যয় হলো সম্পূর্ণভাবে আলাদা করে হিসাব রেখে রেলকে আরো উন্নতি বিধান করা যাবে। এই জন্য রেলওয়ে বাজেটকে আলাদা করে তৈরি করবার কথা বলে। আর কি 5 বছর অন্তর অন্তত 150 কোটি টাকা অর্থাৎ 150 crore রুপিস এটা 5 বছর অন্তর ব্যয় করবার সিদ্ধান্ত নেওয়া হলো। এটা অ্যাকওয়ার্থ কমিটির 3টে সিদ্ধান্ত। অ্যাকওয়ার্থ কমিটির 3টে সিদ্ধান্তের মধ্যে একটা ফার্স্ট কি, এই কমিটি সরকারি টাকা রেলওয়েকে ডেভেলপ করতে হবে বা পরিচালনা করতে হবে। আর বাজেট দুটোকে আলাদা করে দিতে হবে, জেনারেল বাজেট আর রেলওয়ে বাজেটকে আলাদা করে দিতে হবে। নাম্বার 3 150 কোটি টাকা বরাদ্দ করতে হবে। সাল 1905 সালে রেলওয়ে বোর্ড গঠিত হয়। 1905 সালে রেলওয়ে বোর্ড গঠিত হয়। আচ্ছা 1905 সাল যদি মাথায় আসে সঙ্গে সঙ্গে কি মাথায় আসবে? 1905 সাল বঙ্গভঙ্গ। 1905 সাল বঙ্গভঙ্গের সঙ্গে আরো কতগুলো ঘটনা বলো 1905 সালে। সুরাট স্পিড মনে হয় না 7 সালে না 1905 সালে আরো দুটো একটা ঘটনা বলো। 1904 বিশ্ববিদ্যালয় আইন তৈরি হচ্ছে, তাই তো? ইউনিভার্সিটি অ্যাক্ট 1904। আচ্ছা রেলওয়ে বোর্ড গঠিত হলো। রেলওয়ে বোর্ড মানে কি? সামগ্রিক রেল ব্যবস্থা উন্নয়ন করবার জন্য একটা আলাদা করে কিছু মেম্বারদের নিয়ে একটা বোর্ড তৈরি হলো। সেই বোর্ডটা তৈরি হলো 1905 সালে। আচ্ছা 1925 সাল থেকে কি হলো দেখো তো। 1925 সাল থেকে রেলের যে বাজেট, সেই রেলের বাজেটটাকে আলাদা করে দেওয়া হলো 1925 সাল থেকে। কারা করেছিল? কোন কমিটি সুপারিশ করেছিল? অ্যাকওয়ার্থ কমিটি বলেছিল রেলওয়ে বাজেটটাকে আলাদা করে ফেলতে। সেই মতো 1925 সাল থেকে কি হলো, রেলওয়ে বাজেটটাকে একটা রেলওয়ে বাজেট আর একটা ইউনিয়ন বাজেট, দুটো বাজেটকে আলাদা করে ফেললো, তাই তো? আচ্ছা 1925 সালে রেলওয়ে বাজেটটা আলাদা হয়ে গেল। তাহলে আমরা দেখে নিই যে এখন কি রেলওয়ে বাজেটটা আলাদা? না, এখন রেলওয়ে বাজেট আর ইউনিয়ন বাজেটকে যোগ করে দিয়েছে, একই সঙ্গে করে দিয়েছে, করেছে না? তো এটা কবে হয়েছে? 2017 সাল।
কত সালে হয়েছে? 17 2017 সাল। 2017 সাল 2017 সালে কেন্দ্রের সাধারণ বাজেটের সঙ্গে মিশে যায় রেল বাজেট এবং 2017 সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নাম কি? অরুণ জেটলি। অরুণ জেটলি কিন্তু রেলওয়ে বাজেটটাকে আলাদা করে দেয়। প্রথম একত্রে রেল এবং সাধারণ বাজেট পেশ করেন 1900 অরুণ জেটলি কি করলো? রেল বাজেট আর সাধারণ বাজেট একসঙ্গে পেশ করলো। আচ্ছা, 1925 সালে রেল বাজেটে ঘোষণা করা হয়েছিল। রেলের বাজেট আলাদা করা হলো কত সালে? 1919 বলেছিল, 1925 আলাদা হয়েছে। অ্যাকর্ড কমিটি সুপারিশ করেছিল। 1919 বলেছিল, 25 আলাদা হয়েছে। আলাদা হয়েছে কবে সেটা মনে করো, বলেছিল দরকার। আচ্ছা। 1925 এ অ্যাকর্ড কমিটির সুপারিশের মধ্যে সুপারিশগুলো মনে রাখবে। কবে তৈরি হলো? 1925। আচ্ছা, আর কবে সেটাকে শেষ করে দেওয়া হলো? 2017। 2000 তাহলে 1925 থেকে কত সাল পর্যন্ত এই প্রথা চললো? 2016 পর্যন্ত। তাহলে 1925 থেকে 2016 পর্যন্ত দুটো বাজেট একসঙ্গে চললো, আলাদা করে চললো। আর 16 পর 17 থেকে একসঙ্গে করে দেওয়া হলো। ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেন, এটা তো ইলেকট্রিক ট্রেন। ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেন নাম কি? ডেকান কুইন। ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয়েছিল কত সালে? 1925 সালের 3রা ফেব্রুয়ারি। 3রা ফেব্রুয়ারি। এটা হচ্ছে এক্স গিট থেকে রেলওয়ে। এর রুট ছিল মুম্বাইয়ের ভিক্টোরিয়া টার্মিনাল থেকে কুর্লা হারবার পর্যন্ত। ভারতের প্রথম মেট্রো রেল। ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কবে? 1984 সালে। ভারতবর্ষের প্রথম মেট্রো রেল চালু হয় 1984 সালে এবং এটা আমাদের গর্ব। কোথায় চালু হয়? কলকাতাতে ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়। এবার ভারতীয় রেলওয়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ভারতীয় রেলওয়ে কি এশিয়ার মধ্যে বৃহত্তম রেলওয়ে? ভারতবর্ষের রেলওয়ে এশিয়ার মধ্যে বৃহত্তম, পৃথিবীর মধ্যে কি চতুর্থ বৃহত্তম। আর ভারতীয় রেলওয়ের মোট দৈর্ঘ্য কত দেখো তো? 95,981 কিলোমিটার। 95,981 কিলোমিটার। বর্তমানে ভারতের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে স্টেশন? গোরখপুর। ভারতের সবথেকে দীর্ঘতম রেলওয়ে স্টেশন কি নাম? গোরখপুর। গোরখপুর। ভারতের সবথেকে দীর্ঘতম রেলওয়ে স্টেশন হচ্ছে কোথায়? উত্তরপ্রদেশে গোরখপুর। ভারতের সবথেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন আইএসটি শিয়ালদা ছিল। এবার তারপরে কলকাতা বলে একটা স্টেশন তৈরি হলো না? তারপরে এখন ওইটাকে একটু কমে গিয়ে এখন হয়েছে হাওড়া। ভারতবর্ষের সবথেকে বৃহত্তম রেলওয়ে স্টেশন হচ্ছে কি? হাওড়া। বৃহত্তম না, ব্যস্ততম হবে মনে হয়। ব্যস্ততম না, বৃহত্তম। এখন ব্যস্ততম বৃহত্তম দুটোই হবে। ব্যস্ততম শিয়ালদা ছিল। স্যার, ভারতের বৃহত্তম তাহলে আপনি যে বললেন গোরখপুর, তাহলে দুটোই হবে নাকি? ও আচ্ছা, লেন্স সবথেকে বড় প্ল্যাটফর্ম। ও আচ্ছা। আর এটা হচ্ছে সবথেকে বড় রেলওয়ে স্টেশন, যার মধ্যে 23টা প্ল্যাটফর্ম আছে। আচ্ছা, তারপরে ভারতের সবথেকে উঁচু রেল ব্রিজ চেনাব রিভার রেল ব্রিজ। কি নাম? চেনাব রিভার রেল ব্রিজ। ভারতের সবথেকে উঁচু রেল ব্রিজের নাম চেনাব রিভার রেল ব্রিজ, যা অবস্থিত কোথায়? কাশ্মীরে। আচ্ছা, ভারতের সবচেয়ে দীর্ঘতম রেল ব্রিজ, এটা হচ্ছে উচ্চতম চেনাব রিভার রেল ব্রিজ, চেনাব নদীর উপর। চেনাব নদী মানে কোনটা? চন্দ্রভাগা নদী, চন্দ্রভাগা বা চেনাব নদীর উপর। আচ্ছা, আর ভারতের সবচেয়ে দীর্ঘতম রেল ব্রিজ, লংগেস্ট, নাম কি? বগিবিল রেলওয়ে ব্রিজ। আচ্ছা, এই ব্রিজটি ভারতের আসাম রাজ্যের ধামাজি জেলা এবং ডিব্রুগড় জেলার মধ্যবর্তী ব্রহ্মপুত্র নদের উপর। থাকবে মাথায়? ভারতীয় রেলের হেডকোয়ার্টার কোথায়? ভারতীয় রেলের হেডকোয়ার্টার নিউ দিল্লি। বর্তমান রেলমন্ত্রীর নাম কি? বর্তমান রেলমন্ত্রীর নাম অশ্বিনী বৈষ্ণব। বর্তমান রেলমন্ত্রীর নাম অশ্বিনী বৈষ্ণব। ভারতীয় রেল নিয়ন্ত্রিত হয় 7 সদস্য বিশিষ্ট একটি রেলওয়ে বোর্ড দ্বারা।
ওই যে যেটা বললাম রেলওয়ে বোর্ড গঠিত হয়, রেলওয়ে বোর্ড গঠিত হয় কত? 1919 অ্যাকোয়ার্ড কমিটি। পিটিএ না, বোর্ড হচ্ছে 5 এ হয়েছিল। 1905। হ্যাঁ। তো ভুল বলছো কেন? অ্যাকর্ড কমিটি হচ্ছে 19 1919, আর রেলওয়ে বোর্ড গঠিত হয় 1905। বোর্ড সেটা। আর রেলওয়ে বাজেট তৈরি হয় আলাদা করে 1925। তা ভারতীয় রেলওয়ে বোর্ড যেটা তৈরি হলো 1905-এ, সেই রেলওয়ে বোর্ডের সদস্য এখন বর্তমানে কত? 7 সদস্য বিশিষ্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে নতুন রেলওয়ে বোর্ডের যে চেয়ারম্যান এবং সিইও পদে কে আছে দেখো তো? বিনয় কুমার ত্রিপাঠী। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও পদে আছে বিনয় কুমার ত্রিপাঠী। রেলের জোন সংখ্যা কটা? রেলের জোন সংখ্যা হচ্ছে 17টি। প্রতিটি জোনের প্রধানকে বলা হয় কি? জেনারেল ম্যানেজার। আচ্ছা, 17টি জোনকে আবার কতগুলো অপারেশন জোনে ভাগ করা? 68টি অপারেশন জোনে ভাগ করা। প্রথম কম্পিউটারাইজড টিকিট এবং রিজার্ভেশন চালু হয় কোথায়? কম্পিউটারাইজড টিকিট এবং রিজার্ভেশন চালু হয় দিল্লিতে। ভারতবর্ষের সবথেকে দ্রুততম ট্রেন, দ্রুতগামী ট্রেন নাম কি? গতিমান। ভারতবর্ষের সবথেকে দ্রুততম ট্রেনের নাম গতিমান এক্সপ্রেস। গতিমান এক্সপ্রেস চালু হয় কত সালে? 2016 সাল। ভারতবর্ষের সবথেকে পুরনো রেলওয়ে স্টেশন বলে দিয়েছিলেন স্যার, এটা বোম্বে। বম্বে, তাই তো? একদম। ভারতবর্ষের সবথেকে ছোট নামের রেলওয়ে স্টেশন আইবি। আইবি। সব রকম জিনিস পড়তে হবে, একটু মজা তো লাগবে। ভারতের সবথেকে দীর্ঘতম রেল ব্রিজ কোথায় অবস্থিত? হ্যাঁ, বিহারের সোন নদীর উপরে। সোন। নেহেরু সেতু বিহারের সোন নদীর উপরে। ওটা উচ্চতম, ওটা উচ্চতম। না না না, বগিবিল ছিল, আসামে। বগিবিল ছিল। আর এইটা হচ্ছে গঙ্গা নদীর উপর সবথেকে ইয়ের, গঙ্গার যে ট্রিবিউটারি আছে তার মধ্যে সবথেকে বৃহত্তম। কিন্তু বগিবিলটা হচ্ছে পরে তৈরি হয়েছে, বগিবিলটা হচ্ছে লেটেস্ট সবথেকে বড়। তারপরে ভারতের কোন দূরপাল্লার ট্রেন সবথেকে দীর্ঘ পথ অতিক্রম করে? ডিব্রুগড় থেকে কন্যাকুমারিকা কি হচ্ছে? বিবেক এক্সপ্রেস। ডিব্রুগড় থেকে কন্যাকুমারী কি যায়? বিবেক এক্সপ্রেস। এটা হচ্ছে সবথেকে দীর্ঘ পথ অতিক্রম করে, মানে সবথেকে বেশিক্ষণ ধরে যায়। মানে লেন্থ সবথেকে বেশি, বেশি দূর অবধি। রেল সহায়তা পাওয়ার জন্য নম্বর কত? 182। রেল সহায়তা পাওয়ার জন্য নম্বর 182। 182। আচ্ছা, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? চিত্তরঞ্জন। চিত্তরঞ্জনে অবস্থিত। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে কি হয়? লোকোমোটিভ ইঞ্জিন তৈরি হয়। আচ্ছা, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। চেন্নাই। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায়? চেন্নাই। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই। এটা পরীক্ষা আসে কিন্তু, যে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায়, দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যে পেয়ে যাবে। রেল কোচ ফ্যাক্টরি কোথায়? কাপুরথালা। পাঞ্জাব। কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরির সবথেকে বড় বিশেষত্ব কি বলতো? ডাবল ডেকার রেল কোচ, যেটা সেই রেল কোচ গুলোও তৈরি হয় এই কাপুরথালায়। আচ্ছা, তারপর হচ্ছে স্যার কুপুরথালাটা কোথায় স্যার? কাপুরথালা। ওটা পাঞ্জাবে? না, হ্যাঁ পাঞ্জাবে না? হ্যাঁ। ইন্ডাস্ট্রিজ। তারপরে রেলের চাকা ফ্যাক্টরি ইলাহানকা। আচ্ছা, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস বারাণসী। ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস বারাণসী। এটাতে কি তৈরি হয়? ডিজেল ইঞ্জিন তৈরি হয়। আচ্ছা, ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন নাম কি? ঘুম স্টেশন। ঘুম স্টেশন। ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম স্টেশন। কোন রাজ্যে? দার্জিলিং। পশ্চিমবঙ্গে। ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রেলওয়ে স্টেশনের নাম কি? রাজস্থানের জয়পুর রেলওয়ে স্টেশন। রাজস্থানের জয়পুর রেলওয়ে স্টেশন। রাজস্থানের এটা কি ক্যাপিটাল? জয়পুর। জয়পুর। পিঙ্ক সিটি। পিঙ্ক সিটি। কে তৈরি করে? রাজা সোয়াই জয় সিং। সোয়াই জয়সি। মুখ্যমন্ত্রী কি? সব কি হলো? ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল পীর পাঞ্জাল রেলওয়ে টানেল। ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল পীর পাঞ্জাল রেলওয়ে টানেল।
যে ডাবল ডেকার ট্রেন চালু হয় তৈরি হয় কোথায়? কাপুরথালা। কপুরথালা, হ্যাঁ? কপুরথালা। কাপুরথালা। আচ্ছা, ভারতের প্রথম ডাবল ডেকার এসি ট্রেন চালু হয় কত সালে? 2010 সালে। 2010 সালে। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ট্রেন চালক তার নাম কি? প্রীতি কুমারী। প্রীতি কুমারী। ভারতীয় রেলের সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনের নাম কি? ভীম। ভারতীয় রেলের সবথেকে শক্তিশালী ইঞ্জিনের নাম ভীম। ভীম। আচ্ছা, সর্বাধিক রাজ্য অতিক্রমকারী ট্রেনের নাম কি? হিমসাগর। এই বিবেক এক্সপ্রেস হচ্ছে সবথেকে লং করতে যায়, আর সবথেকে বেশি রাজ্য অতিক্রমকারী ট্রেনের নাম হিমসাগর এক্সপ্রেস। কোথা থেকে কোথায় যায়? কাটরা থেকে কোন কাটরাটা কোথায় বলো তো? জম্মু কাশ্মীরে কাটরা। কাটরা থেকে কন্যাকুমারী, মানে একদম উত্তর টু দক্ষিণ, তাই তো? ও আচ্ছা, এবার বুঝলাম। কাটরা বলতে আরেকটা কাটরা আছে না? Complete. মুর্শিদাবাদের কাটরা। ও